আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। আপনাদের সাথে আছি আমি ফারজানা নিসা। বহু দশক ধরে ইউরোপের নিরাপত্তার কেন্দ্রে রয়েছে ট্রান্স আটলান্টিক জোট ন্যাটো। তবে এই অংশীদারিত্ব এখন হুমকিতে পড়েছে। হোয়াইট হাউসে আবার ফিরে আসছেন ডোনাল্ড ট্রাম্প। ইউরোপের সাথে যুক্তরাষ্ট্রের লেনদেন তাই আবার হুমকিতে পড়তে পারে। যুক্তরাষ্ট্র যদি কিয়েভকে সামরিক সহায়তা দেয়া বন্ধ করে তাহলে এর পরিণতি হবে ভয়াবহ। শুধু ইউক্রেনই যে ক্ষতিগ্রস্ত হবে তা নয়, বরং বাইরের প্রতিপক্ষ, বিশেষ করে রাশিয়ার হুমকির মোকাবেলায় ইউরোপের প্রতিরক্ষা দুর্বল হয়ে পড়বে। পরিস্থিতি এমন পর্যায়ে চলে গেছে যে নেতৃত্বের জন্য ইউরোপ আর ওয়াশিংটনের উপর নির্ভর করে থাকতে পারছে না। বিস্তারিত থাকছে হায়দার সাইফের প্রতিবেদনে। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে থেকে ইউরোপের ব্যাপারে যুক্তরাষ্ট্রের অসন্তোষ বাড়ছিল। কারণ ন্যাটো জোটে ইউরোপের অবদান নিয়ে সন্তুষ্ট নয় ওয়াশিংটন। আত্মনির্ভরশীল হবার চেষ্টা বাদ দিয়ে ইউরোপ মূলত নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। 2022 সালে শুরু হয়েছে ইউক্রেন যুদ্ধ। অনেকেই বলেছেন এই যুদ্ধ দেখে ইউরোপের জেগে ওঠা উচিত, কিন্তু বাস্তবে এখনও ওয়াশিংটনের গায়ে ঠেস দিয়ে আছে ইউরোপ। এখন ট্রাম্প নির্বাচিত হওয়ায় যুক্তরাষ্ট্রের এখান থেকে সরে যাবার শঙ্কা তৈরি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, ইউক্রেনকে সামরিক ও অর্থনৈতিক সহায়তা দেওয়ার জন্য দরকার ইউরোপীয় নেতাদের সংঘবদ্ধ হওয়া। তাদেরকে শক্তিশালী প্রতিরক্ষা শিল্প গড়ে তুলতে হবে। যুক্তরাষ্ট্রকে দেখাতে হবে নিজেদের নিরাপত্তার দায়িত্ব নিতে তারা প্রস্তুত। বার্তাটা খুবই স্পষ্ট, ইউরোপের নিরাপত্তা ইউরোপকেই দিতে হবে, তাছাড়া এর অস্তিত্ব থাকবে না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে ইউরোপে যুক্তরাষ্ট্রের সক্রিয় হবার পেছনে কৌশলগত কারণ যেমন ছিল, তেমনই ছিল মূল্যবোধের বিষয়। 1949 সালে ন্যাটো গঠিত হয়। এই জোটের কারণে মার্কিন নিরাপত্তা ছাতার নিচে পুনর্গঠিত ও বিকশিত হবার সুযোগ পেয়েছে ইউরোপ। শীতল যুদ্ধের সময় এই অংশীদারিত্ব আরও সংহত হয়ে ওঠে। সোভিয়েত আগ্রাসন থেকে তখন ইউরোপকে রক্ষা করেছিল ন্যাটো, কিন্তু শীতল যুদ্ধ শেষের পর শুরু হয় জটিলতা। ইউরোপ থেকে যুদ্ধ শেষ হয়েছে মনে করে ইউরোপের দেশগুলো সামরিক বাজেট কাটছাট করতে শুরু করে। তাদের মনোযোগ তখন অন্য দেশে হস্তক্ষেপের দিকে। দেশের নিজস্ব নিরাপত্তাকে তখন গ্রাহ্য করেনি। এই সময় মধ্যপ্রাচ্যের সুদীর্ঘ সংঘাত পরিস্থিতিতে জড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্র। ফলে তাদের যেই প্রতিরক্ষা শক্তি ও সম্পদ সেখানে টান পড়তে শুরু করে। ইউরোপে বিভিন্ন হুমকিকে দীর্ঘ সময় ধরে অবজ্ঞা করা হয়েছে। 2014 সালে ক্রিমিয়াকে নিজ দেশে অন্তর্ভুক্ত করে রাশিয়া। অন্যদিকে প্রেসিডেন্ট শি জিনপিং এর অধীনে আগ্রাসী হয়ে ওঠে চীনের পররাষ্ট্রনীতি। এই পরিবর্তনগুলো মার্কিন নেতৃত্বাধীন ব্যবস্থার উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দেয়। বিশ্বায়নের যেই নেতিবাচক দিক, সেগুলো কাটিয়ে উঠতে হিমশিম খেতে হয়েছে পশ্চিমা দেশগুলোকে। শিল্পের অবনতি, সামাজিক বিচ্ছিন্নতা এবং রাজনৈতিক অস্থিরতা পশ্চিমাদেরকে গ্রাস করে। এই ক্ষোভগুলো পুঁজি করেই 2016 সালে নির্বাচনী প্রচারণা চালিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে যে ব্যয়বহুল পররাষ্ট্রনীতি অনুসরণ করে আসছিল, তার বিপরীতে ট্রাম্পের আমেরিকা প্রথম নীতি পছন্দ করছিল মার্কিন নাগরিকরা। তবে শুধু পররাষ্ট্রনীতির কারণে এটা ঘটেনি। ন্যাটোর প্রতিরক্ষায় ইউরোপীয়দের অপ্রতুল অবদানও অনেককে ক্ষুব্ধ করেছিল। যারা ভেবেছিলেন ট্রাম্পের মেয়াদ শেষ হলে পরিস্থিতি আগের মতো হবে, তারা হতাশ হয়েছেন। বাইডেন প্রশাসন যদিও ইউক্রেন যুদ্ধের সময় ইউরোপকে গুরুত্ব দিয়েছেন, কিন্তু এই আয়োজনটা আসলে অস্থায়ী। ট্রাম্পের মতো আরও অনেক মার্কিন নেতা মনে করেন ইউরোপের নিরাপত্তার প্রধান দায়িত্ব ইউরোপীয়দেরই নেওয়া উচিত।
ট্রাম্প ইউক্রেনকে দেওয়া মার্কিন সামরিক সহায়তা বন্ধের হুমকি দিয়েছেন। ইউরোপকে তাই এখনই সক্রিয় হতে হবে। ট্রাম্প যদি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে কোনো চুক্তিতে যান, তাহলে ন্যাটোর গ্রহণযোগ্যতা খর্ব হবে, আর ভবিষ্যৎ আগ্রাসনের সময় ইউরোপের নিরাপত্তাও অনিশ্চিত হয়ে পড়বে। ট্রাম্পের নীতির আরও কিছু ঝুঁকি আছে। মার্কিন রাশিয়া চুক্তি হলে ইউক্রেন যুদ্ধ থমকে যাবে, কিন্তু কিছু ভূখণ্ডের নিয়ন্ত্রণ পুতিনের হাতে থেকে যাবে। অন্যদিকে দুর্বল হয়ে পড়বে ন্যাটো। মার্কিন সহায়তা না পেলে বড় চ্যালেঞ্জের মুখে পড়বে ইউরোপ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো যেই বড় ধরনের যুদ্ধে জড়িয়েছে ইউরোপ, সেটার ইতি টানার চ্যালেঞ্জটা তখন ইউরোপের ঘাড়েই বর্তাবে। এই পরিস্থিতি বিবেচনায় বিশ্লেষকরা বলেছেন, ইউরোপকে এখনই প্রস্তুতি নিতে হবে, দেরি করার সুযোগ নেই। নিরাপত্তা নিশ্চিত করার জন্য দরকারি অর্থনৈতিক শক্তি ইউরোপের রয়েছে। ইউরোপের সম্মিলিত জিডিপির তুলনায় রাশিয়ার জিডিপি অনেক ছোট। সমস্যাটা রয়ে গেছে রাজনৈতিক সদিচ্ছার মধ্যে। গত এক বছরে পুরো ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনকে যতগুলো কামানের শেল দিয়েছে, উত্তর কোরিয়া একাই রাশিয়াকে তার চেয়ে বেশি শেল দিয়েছে। ইউরোপীয় দেশগুলোর শক্তিশালী শিল্প ভিত্তি রয়েছে। অস্ত্র রফতানির দিক থেকে তাদের অনেকেই শীর্ষ পর্যায়ে রয়েছে। তারপরও ইউরোপ ইউক্রেনকে যেই সামরিক সহায়তা দিয়েছে সেটা অপ্রতুল। প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে হলে শক্তিশালী নেতৃত্ব লাগবে, কিন্তু রাজনৈতিক অস্থিরতার কারণে উন্নতি ব্যাহত হচ্ছে। আগাম নির্বাচন হতে যাচ্ছে জার্মানিতে। অন্যদিকে পার্লামেন্ট নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারানোর কারণে দুর্বল হয়ে পড়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। ওদিকে ইউরোপীয় ইউনিয়ন আর যুক্তরাজ্যের মধ্যে সম্পর্কটা আগের মতোই নড়বড়ে রয়ে গেছে, যদিও দুই পক্ষই সহযোগিতা জোরদারের চেষ্টা করছে। তবে পোল্যান্ড, বাল্টিক ও নর্ডিক দেশগুলো সক্রিয় হবার চেষ্টা করছে। ইউক্রেনের জন্য সহায়তা বাড়ানোর উদ্দেশ্যে ন্যাটো সদস্যদেরকে সংঘবদ্ধ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক। তবে অর্থবহ অগ্রগতির জন্য জার্মানির অর্থনৈতিক শক্তি আর প্রভাবকে অবশ্যই এখানে যুক্ত করতে হবে। জার্মানির নতুন সরকারকে অবশ্যই ইউরোপের নিরাপত্তা ও বিশেষ করে নিরাপত্তা খাতে বিনিয়োগকে অগ্রাধিকার দিতে হবে। ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়ার মাত্রাও ইউরোপকে বাড়াতে হবে। ইউক্রেনকে কে কতটা সহায়তা দিচ্ছে তার হিসেব রাখছে কিয়েল ইনস্টিটিউটের ইউক্রেন সাপোর্ট ট্র্যাকার। তাদের হিসেব অনুযায়ী জার্মানি, ফ্রান্স আর ব্রিটেন সম্মিলিতভাবে ইউক্রেনকে যেই সামরিক সহায়তা দিয়েছে তার পরিমাণ এককভাবে যুক্তরাষ্ট্রের দেওয়া সহায়তার অর্ধেকেরও কম। যদিও অস্ত্র ও সরঞ্জামের জন্য ইউরোপ প্রাথমিকভাবে আন্তর্জাতিক বাজারের ওপর নির্ভর করে। এই বাজারের মধ্যে যুক্তরাষ্ট্র রয়েছে। দূরপাল্লার টরাস মিসাইল ইউক্রেনকে দিতে চেয়েছে জার্মানি। দেওয়ার পর সেগুলো ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আছে। এই মুহূর্তে অস্ত্র আমদানির ওপর ইউরোপকে অতিমাত্রায় নির্ভর করতে হচ্ছে। কার্যকর নিরাপত্তা দিতে হলে অবশ্যই নিজস্ব উৎপাদনের মাধ্যমে প্রতিরক্ষা চাহিদা মেটাতে না পারলে শক্তিশালী প্রতিরক্ষা গড়ে উঠবে না। পরিকল্পনা থেকে নিয়ে অস্ত্র উৎপাদন পর্যন্ত বিভিন্ন ধাপে ধাপে যদি সমন্বয় করা যায়, তাহলে প্রতিযোগিতামূলক প্রতিরক্ষা শিল্প গড়ে তুলতে পারবে ইউরোপ। এমনকি সেটা মার্কিন প্রতিরক্ষা শিল্পের সমকক্ষ হয়ে উঠতে পারে। নিরাপত্তার দিকে মনোযোগ দিলে ইউরোপ শুধু যে তাৎক্ষণিক হুমকি মোকাবেলা করতে পারবে তা নয়, বরং যুক্তরাষ্ট্রের সাথে তাদের অংশীদারিত্বটাও রক্ষা পাবে। যুক্তরাষ্ট্রের সহায়তা ধরে রাখাটা জরুরি, কিন্তু সেটা করতে গেলে ইউরোপকে নিজেদের দায়িত্বের ব্যাপারে যত্নশীল হতে হবে। শুধু ইউরোপের নিরাপত্তা নয়, বরং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলার জন্য একটা ভারসাম্যপূর্ণ ট্রান্স আটলান্টিক সম্পর্ক গড়ে তোলাটা জরুরি। চীন, ইরান ও উত্তর কোরিয়ার দিক থেকে যেসব হুমকি আসতে পারে বলে মনে করে পশ্চিমারা, সেগুলোর মোকাবেলায় প্রয়োজন ট্রান্স আটলান্টিক সহযোগিতা। এই দেশগুলো ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সমর্থন দিয়েছে। রাশিয়াকে তারা অস্ত্র ও দ্বৈত ব্যবহারের উপযোগী সরঞ্জাম দিয়েছে। প্রতিদানে ইয়েমেনে ইরানের প্রক্সি শক্তিকে সমর্থন দিয়েছে রাশিয়া।
অন্যদিকে পশ্চিমাদের মনোযোগ অন্যদিকে থাকায় চীনারা এটাকে সুযোগ হিসেবে কাজে লাগিয়ে প্রভাব বাড়াচ্ছে। অনেকে বলছেন তাইওয়ান ইস্যুতে ইউক্রেন যুদ্ধকে একটা উদাহরণ হিসেবে দেখছে বেইজিং। পশ্চিমা বিশ্লেষকরা বলছেন এসব চ্যালেঞ্জের মোকাবেলায় ইউরোপ আর যুক্তরাষ্ট্রকে অবশ্যই যৌথ কৌশল নিয়ে কাজ করতে হবে। আলাদাভাবে চ্যালেঞ্জ মোকাবেলার চেষ্টা করলে আন্তর্জাতিক উদার বিশ্ব ব্যবস্থা টিকতে পারবে না। ইউরোপ যদি এখন অগ্রাধিকার ঠিক করতে ব্যর্থ হয় তাহলে রাশিয়ার সামনে তারা অসহায় হয়ে পড়বে। এছাড়া প্রতিরক্ষার দায়িত্ব অগ্রাহ্য করতে থাকলে গুরুত্বপূর্ণ মুহূর্তে ট্রান্স আটলান্টিক সম্পর্কে টানাপোড়েন তৈরি হবে। এর অর্থ হলো যুক্তরাষ্ট্রের অংশীদারিত্ব ইউরোপের জন্য গুরুত্বপূর্ণ। পশ্চিমা বিশ্লেষকরা বলছেন ইউরোপের নিজস্ব শক্ত প্রতিরক্ষা গড়ে না উঠলে পুতিন ইউক্রেনে থেমে থাকবেন না। ইউরোপের রাজনীতিতে তখন একের পর এক যুদ্ধ লেগেই থাকবে। বহু দশক ধরে সেখানে যেই শান্তি চলে আসছে সেটা তখন আর থাকবে না। অন্যদিকে ইউরোপ যদি এখনই পদক্ষেপ নেয় তাহলে প্রতিরক্ষা শক্তি হিসেবে তাদের গ্রহণযোগ্যতা বাড়বে। ট্রান্স আটলান্টিক সম্পর্ক এতে শক্তিশালী হবে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।